আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে রাত 2টার সময় আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার জাপান সফরে যাচ্ছেন। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট। উনি সেখানে নিকেই ফোরাম আছে, যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন, সেখানে এক ধরনের কনক্লেভ হয়, সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন। জাইকা এবং জেট্রো আপনারা জানেন এটা খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি, তাদের সাথে তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে এবং এছাড়া উনি দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওইখানে কথা বলবেন। একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায় এবং সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে 1 লক্ষ আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে। এটা নিয়ে অনেক এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনঅ্যাডিকুয়েট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসেবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না। তো সেই জন্য এখানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায় এবং এটাকে জাপানে এটাকে বলে হচ্ছে N4। আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে N5। আমরা যাতে N4 এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি, সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সেস সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে, কথা হবে। এটা খুবই এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া, এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন, এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং সেক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই, যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো যে খুব দ্রুত 1 লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো, এই ট্রেনার আমাদের নাই। তো ট্রেনার কি বাইরের থেকে আনা লাগবে কিনা বা জাপান আরও ট্রেনার পাঠাবে কিনা বা আমাদের আশেপাশের দেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে, তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা বা এটাকে কিভাবে স্কেল আপ করা যায় সেই বিষয়টা ওনার এই ট্যুরে খুবই বড় রকমের এমফাসিস পাবে। আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট। জাপানের সাথে আপনারা জানেন জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো সাথে আরও বেশি আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটাও উনি এমফাসিস দিচ্ছেন। এটাকে এমফাসিস দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এইখানে অনেকগুলো প্ল্যান, এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় করতে হলে আমাদের যেটা কালকে এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে $140 বিলিয়ন মতো। তা আপাতত এটা অনেক 2040-50 সাল পর্যন্ত। তো সেই জায়গায় যাতে কত
দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে। তো এই জায়গায় অলরেডি যে প্ল্যান নেওয়া হচ্ছে যে হাইওয়ে হবে, খুবই মানে 6 লেন হাইওয়ে হবে, সেখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এবং অলরেডি প্ল্যান হচ্ছে যে ওইখানে 6টা পোর্ট টার্মিনাল হবে এবং এই 6টা পোর্ট টার্মিনালকে মাতারবাড়ি পোর্ট টার্মিনাল এটা হলো ডিপ সি পোর্ট, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে। আমাদের চিটাং পোর্টের একটা সমস্যা হচ্ছে যে ড্রাফটের সমস্যা। 11-12 মিটারের বেশি চিটাং পোর্টের থেকে আমরা ড্রাফট পাই না, মানে যেই জাহাজটা যত দূর নিচে পর্যন্ত যেতে পারে। তো এই মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট 20 মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন। তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ, ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি ডিপসি পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। তো আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে। তো এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেড একটা সিটি হবে, এইখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন, বিভিন্ন যাদের সাথে কথা হবে যে এটার বিষয়ে, কেননা এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে, সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই বাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সবসময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয়, আরও যাতে তাদের সমস্ত ইভেন বড় বড় কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায়, সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। মাতারবাড়ি ঘিরে আরও মানে পুরো এটার সাথে মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, অ্যাট দ্য সেম টাইম কক্সবাজারও ডেভেলপমেন্ট হবে। কক্সবাজার অলরেডি দেখেছেন যে আমাদের গভর্নমেন্ট খুব দ্রুত কক্সবাজারের এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে, যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সবাজারে এসে নামবেন, নেমে তারা মাতারবাড়ি বা মিডি যে এরিয়া সেখানে এসে তাদের জায়গায় চলে যে আবার মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না, উনি সরাসরি অপারেট করবেন কক্সবাজার থেকে। তো এটা আমরা এই ধরনের একটা প্ল্যান আছে। তো সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষের সাথে, জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন। এটা একটা বড় এই ট্যুরের ইয়ে। আর এখানে বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট, $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন, আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের। এটাই ছিল। আর আমাদের জুলাই যে শহীদদের বিষয়ে একটা আপডেট আছে, সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জুলাই শহীদদের জন্য বা জুলাই শহীদদের পরিবার এবং নিহতদের পরিবারের জন্য সরকার কী করছে এটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। তো আমাদেরকে একটা সরকারের পক্ষ থেকে একটা আপডেট জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং MES-এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত 15,393 জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, যাদের মধ্যে 338 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে 40 জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে
11 জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের 61 কোটি 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে, খরচ হয়েছে। আরও 28 জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং তুরস্কে প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল থেকে 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকারের 35,80,000 টাকা ব্যয় হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল। এই পর্যন্ত 834 জন শহীদ পরিবারের মধ্যে 630 জন পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 63 কোটি টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট যারা আছে ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে। এছাড়া আপনার এই ক্যাটাগরির যারা আহত আছেন এরকম 493 জনকে 2 লক্ষ টাকা করে 9 কোটি 86 লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে। বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে 908 জনকে 1 লক্ষ টাকা করে মোট 9 কোটি 8 লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত 10,642 জন প্রত্যেককে 1 লক্ষ টাকা করে মোট এককালীন 106 কোটি 42 লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান, আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে এ পর্যন্ত 285 কোটি 18 লক্ষ টাকা। এটাই হচ্ছে জুলাইয়ের আপডেট। আমরা এটা পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করে দেব। আরেকটা বিষয় আমার আপনাদের সাথে শেয়ার করা আছে, আমি 1 মিনিট আমাকে সময় দেন, আমি একটু বিষয় শেয়ার। আপনারা জানেন যে আগামী 1 জুন বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী 1 জুন তারিখে দিনব্যাপী চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ট্রেড শীর্ষক একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে প্রায় 100টি চাইনিজ প্রতিষ্ঠানের 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে ফরচুন 500-র অন্তর্ভুক্ত 6-7টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এছাড়াও চীনের 4টা চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশে প্রথম এত বৃহৎ সংখ্যক চাইনিজ বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফর করে আসছেন। উল্লেখযোগ্য যে এটা এর আগে আমাদের যে এপ্রিলে যে বিনিয়োগ সম্মেলন হয়েছিল তারই ধারাবাহিকতায় এই বিনিয়োগ সম্মেলনটি হচ্ছে। এই চাইনিজ বিনিয়োগকারীরা এসেছেন এবং এই যে সম্মেলনটা হবে চাইনিজ বিনিয়োগকারীদেরকে নিয়ে, এই সম্মেলনের উদ্বোধনী দিনে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। এটার এই চাইনিজ যে এই বিনিয়োগকারীরা আসছেন এটা আসলে যৌথভাবে ওনাদেরকে হোস্ট করছে বেজা এবং বিডা। ধন্যবাদ। এইটুকুই আমার কাছে আপডেট আছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। না, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি মিডি মানে মাতারবাড়ি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যেটা যে 6টা যে টার্মিনাল হবে ইনিশিয়ালি, সেটা অলরেডি সৌদি আরবিয়ান একটা পোর্ট কোম্পানি, পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, রেড সি গেটওয়ে, তারপরে আবুধাবি পোর্টস, ডিপি ওয়ার্ল্ড এই সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আশা করেছে, আগ্রহ দেখিয়েছেন। আর পেট্রোনাস এবং আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি, তারা সেখানে একটা বড় রিফাইনারি, ওয়েলের রিফাইনারি করার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করার ইন্টারেস্টটা শো করেছেন। তো এছাড়া জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোনাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেন মিডল ইস্টের কিছু কোম্পানি তারা ওইখানে ল্যান্ড বেস FSRU যেটার মাধ্যমে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন। তো এটা ছিল। এছাড়া পুরো আমাদের ERD আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল
এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের $18 বিলিয়ন লাগবে। এই $18 বিলিয়ন আমরা মানে এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটার একটা ইচ্ছা আছে। আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য $2.5 বিলিয়ন এবং একটা ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য $3.3 বিলিয়ন। তো এই টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে 28.965 বিলিয়ন, মানে প্রায় $29 বিলিয়ন। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে। তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে। চিফ অ্যাডভাইজার 31শে মে দেশে ফিরে আসবেন। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ের জন্য। এইটা আশা করছি যে 250, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। তো আমরা এই দুইটা জায়গায় আমরা আশা করছি যে প্রায় $750 বা $700 মিলিয়ন আসবে, বাকিটা অন্যান্য খাতে। আপনারা জানেন 7টা MOU হবে, কালকে অলরেডি আমাদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে জানিয়েছেন। আমি আগেই স্পেসিফিক কী বিষয়ে আলোচনা হবে এটা আমি এখনই বলতে পারছি না, বাট একটা জিনিস যেটা হবে যে জাপানের সাথে আমাদের যে রিলেশনশিপ, জাপান জানেন আপনি বাংলাদেশের লার্জেস্ট বায়োলেটারাল ডোনার, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তা আমাদের সাথে তাদের সম্পর্কটা আরও সুগভীর হবে, এটা নতুন উচ্চতায় যাবে এই ভিজিটের মাধ্যমে, এইটুকু আমি বলতে পারি। আমি আগে এটার উত্তর দিয়ে আমরা আশা করব সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না, এবং আমরা মনে করি যে সব কিছু যেগুলো বিষয়ই সেটা আসলে আপনার যদি গ্রাইভেন্স থাকে আপনারা সুনির্দিষ্ট অফিসিয়াল বা এজেন্সির কাছে আপনারা জানাতে পারেন, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাছে। আর এই বিষয়গুলো সরকার আসলে কিভাবে, আদালতের বিষয়টা আমি আসলে এখানে আমি কোনো মন্তব্য করব না, এটা আপনার আদালতের ইখতিয়ার। আর চিফ জাস্টিস, হ্যাঁ, উনি 2 দিন বা 3 দিন আগে উনি এসেছিলেন, কিন্তু এটা ছিল হলো উনি কিছুদিন আগে সাউথ আফ্রিকা ভিজিট করেছেন। সাউথ আফ্রিকাতে জানেন যে অনেক ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আছে, তো ওদের অনেক ট্রানজিশনাল জাস্টিসের অনেক ইস্যুগুলো আছে। তো সেগুলো উনি আসলে সাউথ আফ্রিকা উনি ভিজিট করেছেন। এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে, এটার উপরে উনি অ্যাপ্রাইজ করতে এসেছিলেন, এর বাইরে কিছু না। আমাদের অবস্থান স্পষ্ট, যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন। আমরা মনে করি মিডি প্রজেক্ট যখন পুরোপুরি কমপ্লিট হবে, এই পুরো রিজিয়নটা ট্রান্সফর্ম হবে, আমরা মনে করছি যে সেখানে বিশেষ করে মাতার বাড়ি এবং মহেশখালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে, নতুন একটা সিটি হবে, সেটা আশা করছি। এবং এটা হবে এই পুরো রিজিয়নের জন্য বিগেস্ট পোর্ট, লজিস্টিক এবং এনার্জি হাব। তো এটার বেনিফিটটা শুধু বাংলাদেশের বর্ডারে না, বাংলাদেশের বর্ডারের বাইরে যেও এই বেনিফিটটা আশেপাশে সবাই পাবেন। এবং আমরা মনে করছি যে এটা নেপাল, ভুটান এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাই এটার দ্বারা বেনিফিটেড হবেন।